তুষারপাত হচ্ছে বাইরে, রাস্তাঘাট ঢেকে গিয়েছে, ফায়ারফক্সে আগুন জ্বলছে। সেখানে একপাশে বসে আছে উৎসা। হুম, উৎসা নিচ থেকে বসে নেই, ঐশ্বর্য ওকে জোরপূর্বক বসিয়ে রেখেছে। কাউচের ওপর উৎসাকে বসিয়ে তার কোলে জোরপূর্বক মাথা রেখে শুয়ে আছে ঐশ্বর্য। এই তো কিছুক্ষণ আগেই কলেজের উদ্দেশ্যে বের হচ্ছিল উৎসা, আচমকা ঐশ্বর্য সামনে চলে এলো। চোখ দুটো তার লাল হয়ে আছে। কি হয়েছে, এভাবে সামনে কেন এলেন? ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে উৎসার হাত চেপে ধরে। আমি ঘুমাবো। এই মুহূর্তে উৎসার মনে হচ্ছে ঐশ্বর্য বদ্ধ পাগল, সে ঘুমাবে, তাতে উৎসা কি করতে পারে? তো ঘুমান, আমি কি করব? ঐশ্বর্য ক্রূর হাসলো, উৎসাকে টেনে সোফায় বসালো। আরে কি করছেন? ঐশ্বর্য আচমকা শার্ট খুলে উদম গায়ে উৎসার কোলে মাথা রাখলো। মৃদু চমকে উঠে উৎসা। অশ্বরিক চৌধুরী, উঠুন। হুস, তুমি আমার ওয়াইফ। না মানি না বিয়ে, উঠুন। ওহো, চুপ থাকো তো, না হলে শরীর যা বলছে সেটাই করব। তখন মনের কথা শুনে ছেড়ে দেবো না কিন্তু। উৎসা চুপ করে গেল। এই পুরুষ কি? দেখুন, শুনুন প্লিজ, আমার অস্বস্তি লাগছে। ঐশ্বর্য মুখ তুলে তাকায়, কিছুটা উঁচিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে রাখে। উৎসা আরেক দফা চমকে ওঠে, ততক্ষণাৎ লাফ দিয়ে সরে গেল। ঐশ্বর্য ওইভাবে কাগজের উপর শুয়ে আছে। ঠিক, অসভ্যরিক চৌধুরী আমাকে বিনা অনুমতিতে ছোঁয়ার সাহস হলো কি করে? ঐশ্বর্য হামি তুলে বেশ আশ করে উঠে বসল। ইউ স্টুপিড রোজ, আমার অনেক সাহস আছে, সামনে আরও দেখতে পাবে। উৎসা ঐশ্বর্যের ইশারা বুঝতে পারল না, তবে এইটুকু বুঝতে পেরেছে আপাতত তাকে পালাতে হবে। কিয়া ক্যাফেতে বসে আছে, বিরক্ত লাগছে তার। ফ্লার্টিং বাজ সে, তবে তার কারণ আছে। কিয়া একটা কথা খুব মানে, যে ছেলে মেয়েদের পিছনে এত টাকা নষ্ট করতে পারে তাহলে অনাথ শিশুদের জন্য কেন খরচ করবে না? কিয়া নিজে অনাথ, তাই সে সেই বাচ্চাগুলোকে বেশ ভালোভাবে বুঝতে পারে। ফ্লার্টিং বাজ, নাক মুখ কুচকে নেয় কেয়া, পেছন ঘুরে জিসানকে দেখতে পায়। ডেভিল, ডেভিল কুইন, জেসানের ছাপ জবাব। কিয়া গিয়ে গাড়িতে উঠে বসলো। জেসান গাড়ি ড্রাইভ করতে লাগলো। চল, কিউট গার্লের সঙ্গে দেখা করে আসি। কেয়ার কথা মিহি হেসে ফেললো জিসান। এই না, তুই ওকে সহ্য করতে পারিস না? কেয়ার চোখ বুঝে নেয়। রেকের জন্য পারফেক্ট, আর আমার মনে ধরেছে। আচ্ছা, তোর কি ছেলে মনে ধরে না? তোদের বিয়ে হবে কবে? কেয়া সে আগের অবস্থায় বলল, কাউকে ভালো লাগে না। লাগবে কি করে? তুই আর রিক দুটোরই ফ্লার্টিং বাজ। শাট আপ, ইউ শাট আপ। তোদের জন্য আমার ভবিষ্যৎ অন্ধকার। শেমলেস ম্যান আর শেমলেস গার্ল। কেয়া ফিসলে হাসে। কিয়ৎক্ষণের মধ্যে উৎসার কলেজের সামনে পৌঁছে যায় কেয়া আর জিসান। সবে কলেজ ছুটি হয়েছে। উৎসা বের হতে জিসান আর কিয়াকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। জিসান হাত উঁচিয়ে উৎসাকে আসতে বলে। উৎসা ধীর গতিতে এগিয়ে গেল। আরে জিসান ভাইয়া, আপনি? কে আপু, তুমিও? কেয়া স্বভাবসুলভ উৎসার গাল টেনে বলে, হ্যাঁ, তোমার সাথে মিট করতে এসেছি। উৎসার কে যেন হলো, সে আশেপাশে তাকিয়ে কাউকে যেন খুঁজে চলেছে। জিসান অনেকক্ষণ ধরে উৎসাকে লক্ষ্য করছে। এমন মনে হচ্ছে সে কাউকে খুঁজে চলেছে। বেশ বাংলাদেশি কি কাউকে খুঁজছো? আশ্চর্যভাবে চমকে ওঠে উৎসা। সে কি সত্যি কাউকে খুঁজছে? আমাকে খুঁজছো ডার্লিং? চিরচেনা কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে তাকাতে গিয়ে পা স্লিপ করে উৎসার। ততক্ষণাৎ বলিষ্ঠ এক জোড়া হাত জাপড়ে ধরে উৎসাকে। সামলে সুইটহার্ট, এভাবে স্লিপ করলে আমি কি করে সামলাবো? ঐশ্বর্যের কথায় ভরকে গেল উৎসা। ঐশ্বর্য চোখ টেপে জিসান শব্দ করে হেসে উঠল। কিয়া উৎসাকে দাঁড় করিয়ে ঐশ্বর্যের উদ্দেশ্যে বলে, রিক, একদম ফান করবি না। আহ! উৎসা দু কদম পিছিয়ে গিয়ে বলল, দেখুন, আপনারা জানতো আমার কাজ আছে। ঐশ্বর্য দু হাত ভাঁজ করে বুকে রাখলো। খালিটা গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তোমারও কাজ আছে। উৎসা মুখ বাঁকিয়ে বলল, তো কি, আমার কাজ থাকতে পারে না? ঐশ্বর্য এগিয়ে এলো, উৎসার কানে ফিসফিসিয়ে বলল, আমাকে সামলানো থেকে বড় কাজ নেই তোমার। এর থেকে বেটার হবে এখন থেকে প্র্যাকটিস করো। উৎসা নির্বাক। ছি, এই অসভ্য পুরুষ এত নির্লজ্জ কেন? কিছুটা দূরে উৎসাহ সিরাত আর ব্যঞ্জনকে দেখতে পেল। আমি চললাম, আমার ফ্রেন্ড অপেক্ষা করছে। উৎসাহ দৌড়ে সেদিকে চলে গেল। ঐশ্বর্য ব্যঞ্জনকে দেখে কপালে ভাঁজ পড়ল। ব্রো, তোকে ইগনোর করলো, তাও আবার তোর ওয়াইফ? ঐশ্বর্য গম্ভীর টেনে নিল মুহূর্তে। ওয়াইফ তার? অ্যাকচুয়ালি রাইট, রিক চৌধুরীর ওয়াইফ, তাহলে কিছুটা অধিকার বোধ তার খাটানো যায়। প্রথমবার ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছে উৎসাহ। পরনে তার লাল রঙের গাউন, এটা সিরাতের দেওয়া। সে বলেছে বেশ লাগবে তাতে। ব্যঞ্জন, সিরাত, উৎসাহ তিনজনে মিলে একটি ক্লাবে গেল। বেশ বড়সড় ক্লাব। ওদের সাথে আরও কিছু ফ্রেন্ডও আছে। সফট টুন বাজছে মিউজিক বক্সে, তার মাঝে কিছু কাপল ডান্স করছে।
এক পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। সিরাত উৎসার জন্য সফট ড্রিঙ্কস আনতে মেয়েটা আসার পর থেকে কিছুই খায়নি। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং করে সেই ক্লাবে পৌঁছেছে। তবে আশ্চর্যের ব্যাপার, ঐশ্বর্য জানতো না উৎসাহ এখানে আছে। সে বলেছিল ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। ঐশ্বর্য অনেকদিন হলো ক্লাবে আসে না, সেই সুবাদে আজ এসেছে। বরাবরের মতো জিসানকে কল করে ডেকেছে, কে আসবে না বলেছে। গ্রেমার সাথে বেরিয়েছে সে। জিসান আর ঐশ্বর্য ড্রিঙ্ক করছে। বরাবরই ঐশ্বর্য হার্ড ড্রিঙ্ক নিল, জিসান সফট ড্রিঙ্কসের চুমুক বসায়। ব্রো, কেয়ারটা থাকলে ভালো হতো। ইয়া। জিসান পেছনে ঘুরে তাকাতেই কিঞ্চিত চমকে ওঠে। ব্রো দেখ, ওইটা মিস বাংলাদেশি না? জিসানের কথা সেদিকের পানে তাকায় ঐশ্বর্য। লাল গাউনে দাঁড়িয়ে আছে উৎসাহ। ঐশ্বর্য চমকালো, থমকে গেল তার হৃদয় স্পন্দন। এ কি সেই উৎসাহ? লাল গাউনের সাথে নর্মাল জুয়েলারি, হাঁটু লম্বা, চুলগুলো ছেড়ে দেওয়া, খুব শান্তভাবে এক পাশে দাঁড়িয়ে আছে। কাউকে খোঁজার ন্যায় আশেপাশে বারংবার দৃষ্টি ফেলছে। ঐশ্বর্য অনুভব করলো তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। মনের মধ্যে এক নিষিদ্ধ ইচ্ছে জেগে উঠেছে। স্বভাবসুলভ শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে নিল। আবারও পূর্ণ দৃষ্টি নিবন্ধ করে উৎসার দিকে। কিরে রিক, মিস বাংলাদেশে এখানে আসবে বলিসনি তো? জানি না, ও তো বলেনি আমায়। জিসান কপাল কুঁচকে নেয়। কি আশ্চর্য, উৎসাহ এখানে আর ওদের জানায়নি পর্যন্ত। ওকে আমি একই রাখছি। নো ওয়ে, দেখি কী করে। ঐশ্বর্য অপেক্ষা করছে উৎসাহ কী করবে তা দেখার জন্য। একটা ছেলে এগিয়ে গেল উৎসার দিকে। হ্যালো বিউটিফুল লেডি। উৎসাহ মলিন হাসলো। হ্যালো, ক্যানাই? ছেলেটা উৎসার দিকে হাত বাড়িয়ে দেয়। উৎসাহ কিছুটা বিব্রত বোধ করে। ঐশ্বর্য দূর থেকে এই দৃশ্য দেখে ভ্রু কিঞ্চিত কুঁচকে যায়। উৎসাহ ইতস্তত বোধ করে। নো প্লিজ। ছেলেটি শুনল না। জোরপূর্বক উৎসার হাত টেনে ডান্স ফ্লোরে নিয়ে আসে। উৎসাহ বিরক্ত হলো, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। প্লিজ লিভ মি। উৎসাহ জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। ততক্ষণাৎ আবারও হাত টেনে ধরে উৎসার। উৎসাহ পিছন ফিরে তাকিয়ে চমকে ওঠে। এবার হাতের মালিক অন্য কেউ। ঐশ্বর্য রিক চৌধুরী দাঁড়িয়ে আছে। চোখে মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। আপনি? হ্যাচকাটানে নিজের বুকের কাছে এনে ফেলল ঐশ্বর্য উৎসাহকে। উৎসাহ মৃদু কেঁপে উঠল। কি করছে ঐশ্বর্য? ঐশ্বর্য ফিসফিস করে আড়ালো, এ রেড রোজ। উৎসাহ থমকালো, তবে প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। বেবি, ইউ আর লুকিং সো প্রিটি। উৎসাহ আবারও চমকে ওঠে। ঐশ্বর্যের মুখশ্রী জুড়ে অদ্ভুত অনুভূতির আনাগোনা। তবে কি লোকটা তার প্রেমে পড়েছে? নিজের ভাবনায় চমকে ওঠে উৎসাহ। আমার ওয়াইফ, কিন্তু তবুও স্বামীকে রেখে একা একা ক্লাবে চলে এলে? উৎসাহকে অবাক করে দিয়ে হাত চেপে ধরে ঐশ্বর্য। ব্যথায় মৃদু কোকিয়ে উঠল উৎসাহ। এবার আর চুপ থাকতে পারল না উৎসাহ, চাপা সারে বলল, আবার লাগছে? লাগার জন্য ধরেছি, প্লিজ কাম উইথ মি। ঐশ্বর্য উৎসাহকে টেনে নিয়ে ক্লাবের উপরের রুমে গেল। ভেতর থেকে দরজা লক করে দিল ঐশ্বর্য। কি সমস্যা আপনার? ইউ। কি? তুমি আবার প্রবলেম? কি করেছি আমি? কি করনি আমায় বলো, টেল মি রাইট নাও। ঐশ্বর্যের কথার মানে বুঝতে পারছে না। আকস্মিকভাবে ঐশ্বর্য দেয়ালের সাথে চেপে ধরে উৎসাহকে। ইউ নো হোয়াট, পাগল হয়ে গেছি আমি, আর এখন তো আরও বেশি। ঐশ্বর্য প্লিজ ছাড়ুন আমায়। ইস, জাস্ট কিপ ইউর মাউথ শাট। উৎসাহ ঠোঁট পাল্টে কান্না পাচ্ছে। কি করবে সে? ঐশ্বর্যের বুকে হাত রাখতে উৎসাহ অনুভব করে তার হৃদয় স্পন্দন। ঐশ্বর্য, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাব। কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। আই সোয়ার, কন্ট্রোললেস হলে কি হবে সত্যি বলছি জানি না। উৎসাহ ফুপিয়ে কেঁদে উঠল। ঐশ্বর্য তা দেখল। উৎসার গাল দুটো একদম তুলোর মতো নরম তুলতুলে। মে আই হ্যাভ আ বাইট প্লিজ? গুটিছুটি হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে উৎসাহ। হাত পা থরথর করে কাঁপছে তার। সামনে কাগজের ওপর বসে আছে ঐশ্বর্য। এক পা লম্বা করে সেন্টার টেবিলের উপর পা তুলে রেখেছে। চোখে মুখে অদ্ভুত আসক্তি তার। এমন মনে হচ্ছে সে মাতাল। ঐশ্বর্য বেশ আয়েশ করে সিগারেট খাচ্ছে তার নিজস্ব ভঙ্গিমায়। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। পরনের গাউনটা বেশ লাগছে, সদ্য ফোটা লাল গোলাপ। ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহ তার ওয়াইফ, এটা চরম সত্য। ঐশ্বর্য আবার দৃষ্টি বুলালো উৎসার দিকে। গোলাপি ওষ্ঠদয় তিত্তির করে কাঁপছে। ঐশ্বর্য আনমনে বলে ওঠে, একটা চুমু খাই। উৎসাহ পিটপিট করে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য অনুনয় করে দাঁড়ালো, প্লিজ রোজ, একটি চুমু। উৎসাহ দু কদম পিছিয়ে গেল। আমি হোস্টেলে যাব, সিরাতের সঙ্গে থাকবো আজ থেকে, আপনি প্লিজ যেতে দিন। ঐশ্বর্য শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মিনিট গেল, দেখতে দেখতে আধা ঘন্টা পর উৎসাহ ভয়ে ভয়ে সামনের দিকে পা বাড়াতেই ঐশ্বর্য উৎসাহকে চাপটে ধরে।
আটকে ওঠে উৎসাহ, অতিরিক্ত ভয়ে জাপটে ধরে ঐশ্বর্যের কলার। আম ঘোস্ট। উৎসাহ শুকনো ঢোক গিলল। আমি আপনাকে ভয় পাচ্ছি ঐশ্বর্য ভাইয়া। হুশ, ডোন্ট কল মি ভাইয়া। আমি কিছু জিজ্ঞেস করেছি। উৎসাহ ফের শুধ হয়। আপনি ভূত নন, তবু ভয় পাই। এটা না, অন্য কিছু জিজ্ঞেস করেছি। ভাইয়া না বলতে? তাহলে? ঐশ্বর্য বাঁকা হাসলো। রাগে গজগজ করতে করতে আচমকা উৎসার উষ্ণতায় আঁকড়ে ধরে। হাত কেঁপে ওঠে উৎসার। ক্ষণকালের জন্য থমকে যায় তার হৃদয় স্পন্দন। মিনিট 10 পর ঐশ্বর্য নিচ থেকে উৎসাকে ছেড়ে দিল। হাত পা জমে বরফ হয়ে গেছে উৎসার। ছাড়া পেতেই দৌড়ে ভেতরের রুমে চলে গেল উৎসাহ। ঐশ্বর্য কিয়ৎক্ষণ কাউচের উপর বসে রইল, কিন্তু পরক্ষণে কি উঠে রুমের দিকে গেল। রোজ, রোজ ওপেন দ্য ডোর। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। ঐশ্বর্য রেগে যায়। মুহূর্তের আগে শরীর রি রি করে উঠল তার। এমনিতে রাগ কন্ট্রোল করতে পারে না সে। রোজ, আর একবার বলবো দরজা খুলতে, তারপর যদি আর বলতে হয় তাহলে গড প্রমিস খুব খারাপ হবে। ততক্ষণাতে এসে দরজা খুলে উৎসাহ। চোখটা লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে কেঁদেছে সে। ঐশ্বর্য তর্জনী আঙুল দিয়ে নাকের নিচ ঘষে নেয়। স্বভাব সুলভ সিল্কি চুলগুলো হাতের সাহায্যে ব্রাশ করে পেছনে ঠেলে দিয়ে দিল। কি প্রবলেম? কান্না কেন? উৎসার এই মুহূর্তে মন চাচ্ছে ঐশ্বর্যের মাথা ফাটিয়ে দিতে। কেউ এত নির্লজ্জ কী করে হতে পারে? আপনি অসভ্য রিক চৌধুরী। ছি, প্রথম থেকেই আপনাকে আমি ঘৃণা করি, এখন আপনি তা আরও বাড়িয়ে দিলেন। ঐশ্বর্যর চোখ দুটো ছোট করে নিল। কেবল অদ্ভুত স্বরে বলে, ঘেন্না বেড়েছে? যদি বলো তাহলে আরও বাড়াতে পারি। আরটা কিস করে। উৎসাহ রেগে ভেতরে গিয়ে নিজের লাগেজ নিয়ে বেরিয়ে এলো। আপনার মতো অসভ্য রিক চৌধুরীর সাথে আমি থাকবো না। ওকে। ঐশ্বর্য গিয়ে আবারও কাউচের উপরে বসলো। উৎসাহ লাগেজ নিয়ে মেন ডোরের দিকে এগিয়ে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, উৎসাহ ডোর খোলার চেষ্টা করে সফল হচ্ছে না। ডোর ওপেন হচ্ছে না কেন? ঐশ্বর্যের ভাবলেশীন জবাব। পাসওয়ার্ড দিয়ে লক করা। ঐশ্বর্য কিঞ্চিত সন্দেহ নিয়ে শুধায়, এটা কখন করলেন? একটু আগেই। উৎসাহ রাগে ঠেলা সজোরে লাথি দিল দরজায়। পরক্ষণে নিজেই ব্যথা অনুভব করলো। উফ, নেক্সট টাইম ভেবে পা ফেলো। ইউনো, তুমি আমার ওয়াইফ, সে হিসেবে তো আমার সাথেই থাকতে হবে। উৎসাহ কিছু বলতে গিয়েও বলতে পারলো না। দাঁতে দাঁত পিষে ভেতরে চলে গেল। ঐশ্বর্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাত প্রায় 2:30। জিসান ফ্রেশ হয়ে ডিনার করে সবে বিছানায় এসে শুয়েছে। মনে মনে ফুটে জেগেছে তার। কতগুলো দিন পর অ্যাংরি বার্ডের সঙ্গে কথা বলবে। জিসান ছটপট নিকির নাম্বারে কল করলো। বেগুনে ঘুমাচ্ছে নিকি। ফোনের কর্কশ শব্দে কিছুটা নড়ে ওঠে। একসময় ফোন কেটে গেল, কিন্তু জিসান আবারও কল করলো। ঘুম ঘুম চোখে ফোন পা কানে তুলল নিকি। হ্যালো, অ্যাংরি বার্ড। নিকি থতমত খেয়ে গেল। এই মাঝরাতে ইংরেজি বাচ্চা কল করেছে। ইংরেজের বাচ্চা? জিসান ঠোঁট টিপে হাসল। নাইস নেম। নিকি কোনো রকমে উঠে বসলো। কি ব্যাপার, হঠাৎ ফোন করলেন যে? জিসান আচোয়া হয়ে বসে। 1 মিনিট। জিসান দ্রুত ফোন কেটে ভিডিও কল লাগায়। চমকে ওঠে নিকি। ভিডিও কল? নিকি ধরল, তবে ঠিকমতো তাকাতে পারছে না। কি হলো, কল কেন? জিসান খানিকটা ভেবে বলে, মনোহরীকে দেখছি। নিকি ফিসলে হাসে। যত সব ঠং। জিসান ফিক করে হেসে উঠল, কপালে আঙুল ঠেকিয়ে বলল, এংরি বার্ডকে মিস করছি। নিকি আড়ালে হাসলো, কিছুটা ভাবুক হয়ে বলল, তাহলে চলে আসুন বাংলাদেশে। জিসান চোখ টিপল। আসলে কি দেবে? নিকি ভ্রু চোগল কুচকে নেয়। কেন? হ্যাঁ। জিসান দুষ্টুমির ন্যায় শুধায়। কিছু তো চাই, রিকের মতো সামথিং। ফট করে ফোন রেখে দিল নিকি। কি লাগামি কথাবার্তা। লোকটা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে। নিকি লজ্জা লাল হয়ে ওঠে, মুখে বালিশ চেপে শুয়ে পড়ল। সকাল সকাল ঐশ্বর্য ঘুম থেকে উঠে উৎসাকে আশেপাশে খুঁজে চলেছে। আশ্চর্যের বিষয়, মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ঐশ্বর্য কিছু একটা ভেবে কিচেনের দিকে এগিয়ে গেলেন। মিস মুনা আছেন, একমাত্র উনি জানেন পাসওয়ার্ড, আর ঐশ্বর্য ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করে। মিস মুনা? ইয়েস স্যার। ম্যামকে দেখেছেন? স্যার, ম্যাম কিছুক্ষণ আগে লাগেজ নিয়ে বেরিয়ে গিয়েছে, বলেছে আপনাকে ডিস্টার্ব না করতে। ঐশ্বর্য বিবের করে আড়ালো। শিট শিট শিট। এনিথিং রং স্যার? ঐশ্বর্য আনমনে বলে, নাথিং। মিস মুনা নিজের কাজে মনোনিবেশ করলো। এদিকে ঐশ্বর্য কিছুটা ভাবলো উৎসা কোথায় যেতে পারে তা। ঐশ্বর্য হঠাৎ ফিসলে হাসে। হয়তো সে জানে উৎসা এখন কোথায় আছে। আহ রোজ, স্টুপিড রোজ, আমার কাছ থেকে যাওয়াটা মোটো সহজ হবে না তোমার জন্য। তুমি এসেছিলে নিজের ইচ্ছায়, কিন্তু যাবে আমার ইচ্ছায়। আমি যতক্ষণ না তোমাকে পারমিশন দেবো তার আগ পর্যন্ত কোথাও যেতে পারবে না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল।
ঐশ্বর্য রুমে গিয়ে কাবার থেকে নিজের ড্রেস বের করে ওয়াশরুমে গেল। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করে নেয়। পরনে অফ হোয়াইট শার্ট, তার ওপর ব্ল্যাক স্যুট, পায়ে ব্র্যান্ডেড শু। সিল্কের চুলগুলোরও বরাবরের মতো হেয়ার ব্রাশ দিয়ে ঠিক করে নিল। টেবিলের ওপর থেকে পারফিউম স্প্রে করলো। অতঃপর সর্বশেষে হ্যান্ড ওয়াচ ও ওয়ালেট নিয়ে বাইরে এলো। মিস মুনা, আমি বের হচ্ছি, আপনি প্লিজ খাওয়া দাওয়া করে নেবেন। মিস মুনা স্বভাবসুলভ হাসলেন। ওকে স্যার। ঐশ্বর্য গাড়ি চাবি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার পাশে একটি বেঞ্চে বসে আছে উৎসা আর ব্যঞ্জন সিরাত। এখন কি করবি উৎসা? উৎসা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার জন্য হোস্টেলে একটি রুম নিয়ে দে প্লিজ। ব্যঞ্জন অস্ফুট স্বরে বলল, উৎসা, ইউ নো না, এভাবে রুম অ্যাভেলেবল থাকে না। আমি মাঝখানের দিকে এসেছি বলে শেয়ার থাকতে হচ্ছে। এখন তোমাকে রুম আদেও দেবে কি না ডাউট আছে। উৎসা মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে এখন? নিজের ওপর বিশ্বাস করে এখানে আসা উচিত হয়নি। এই যে ঐশ্বর্য অশুভ আচরণ করে, এই ম্যাডলোকের বাড়িতে থাকা মানে শেষ। সিরাত আর ব্যঞ্জন একে অপরের দিকে তাকালো। সত্যি উৎসার জন্য খারাপ লাগছে ওদের। উৎসা, এখন কি করবি? সিরাতের কথায় চোখ তুলে তাকালো উৎসা। বিরক্ত লাগছে ওর। কি যে করবে এখন? উৎসা সামনের দিকে তাকাতেই 100 ডিগ্রি কারেন্ট লাগলো। ব্ল্যাক মার্সিডিজ কার এগিয়ে আসছে। উৎসা দূর থেকে চিনে গিয়েছে। উৎসা লাগেজ নিয়ে ভোদৌড়। পালা উৎসা পালা, এই লোকটার কাছে ধরা খাওয়া মানে তুই গাধা। উৎসা পালাতে আর পারলো কই? তার আগে গাড়ি ঘুরিয়ে উৎসার সামনে চলে এলো ঐশ্বর্য। উৎসার পা দুটো থেমে গেল। এবার কি হবে? গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য রিক চৌধুরী। ঈশ্বর চমকে ওঠে উৎসা। ঐশ্বর্য সুদর্শন সুপুরুষ, এটা মানতেই হবে। ঐশ্বর্যকে এই সাদা কালো ড্রেস আপে দেখে হৃদয় স্পন্দন তার গতিবিধি বদলে দিয়েছে। ফর্সা এই পুরুষের মুখশ্রী লাল হয়ে আছে, ঠোঁট দুটো লাল টকটকে দেখাচ্ছে। উৎসা মনে মনে নিজেকে দুটো বৃষ্টি গালে দিল। আচ্ছা, ওভাবে কেন তাকিয়ে আছে সে? বেহায়া চোখ দুটো। ঐশ্বর্য দুকদম এগিয়ে সে গাড়ির ডিস্কের ওপর লাফ দিয়ে উঠে বসলো। হাই সুইট হার্ট, ওভাবে তাকায় না, ইটস হার্ট। ঐশ্বর্য শেষের কথাটা বুকে হাত দিয়ে বলল। উৎসা আহ্বক বনে গেল। ততক্ষণাৎ নিজেকে সরিয়ে নেয়। যাওয়া যাক। উৎসার কপালে ভাঁজ পড়ল। সে কি আবার ফিরে যাওয়ার জন্য এসেছে? ওহ, মোটেও না। ভাগ্যিস সকাল সকাল মিস মুনে এসে দরজা খুলেছিল, না হলে ওখানে থাকতে হতো। দেখুন অসভ্য রিক চৌধুরী, আমি আপনার সাথে কোথাও যাব না। পেছন থেকে সিরাত আর বেজন দৌড়ি এগিয়ে এলো। ঐশ্বর্যকে দেখে দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঐশ্বর্য বাঁকা হাসলো। তোমার পারমিশন চাইনি বেবি, অর্ডার করেছি, গাড়িতে বসো। উৎসা বেঁকে গেল। সে যাবে না মানে যাবে না। শুনুন, আমি আপনার সাথে যাব না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই যাচ্ছি। ঐশ্বর্য ভ্রু উৎসে শুধয়। আচ্ছা, তা কে সেই ইডিয়েট? উৎসা কিছু না বলে বেঞ্চনে হাত চেপে ধরে। লুক, ওই আমার বয়ফ্রেন্ড। ঐশ্বর্য নিশ্চুপ। রাগে হাত পা কাঁপছে তার। চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে। বারংবার দৃষ্টি বোলাচ্ছে উৎসার হাতের দিকে। উৎসা খুব শক্ত করে ব্যঞ্জনে হাত চেপে ধরে আছে। ঐশ্বর্য ব্যাপারটা মোটেও ভালোভাবে নিল না। গাড়ির ওপর থেকে নেমে কোমরে হাত চেপে দাঁড়ালো। আশেপাশে এক নজর তাকিয়ে উৎসার দিকে এগিয়ে গেল। কি একটা ভেবে সজোরে থাপ্পড় বসালো উৎসার গালে। শেষ উৎসা ওখানে বেহুশ। এদিকে বেঞ্চন আর সিরাত হা করে তাকিয়ে আছে। ঐশ্বর্যের দৃষ্টি দেখে দুজনে ভোদৌড়। হাড়ভাঙা খাটুনি করছে এমন মনে হচ্ছে উৎসার। উঠে বসতেই পারছে না। গালে চিনচেনে ব্যথা অনুভব করছে। সবেমাত্র উঠেছে। আচ্ছা, সে কি এতক্ষণ ঘুমিয়েছিল? উৎসা ভাবতে পারছে না। উঠে বসলো। দু হাতে মাথা চেপে ধরে। উফ, মাথা ব্যথা করছে তার। চোখ বুজে নিঃশ্বাস টেনে নিচ্ছে সে। ততক্ষণাৎ সকালের ঘটনা মনে পড়ে গেল তার। ঐশ্বর্যের রাস্তায় যাওয়া, বেঞ্চনকে বয়ফ্রেন্ড বলা এবং সর্বশেষে ঐশ্বর্যের পুরুষালী হাতে থাপ্পড় খাওয়া। মস্তিষ্ক জ্বলে উঠল তার। আশেপাশে তাকিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে উঠল। জিসান আর ঐশ্বর্য তার সামনে দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য কফি খাচ্ছে। এদিকে জিসান গভীরভাবে কিছু নিয়ে ভাবছে। উৎসা এক লাফে বিছানা থেকে নেমে ফ্লাওয়ার বাস তুলে নিল। অসভ্য রিক চৌধুরী, আজকে আপনার একদিন কি আমার একদিন? এত সাহস, আপনি আমাকে এখানে নিয়ে চলে এলেন? ঐশ্বর্য কিছু বলল না। সম্পূর্ণ কফিটা শেষ করে বেড সাইড টেবিলের উপর রাখলো। বলো, কি বলছিলে? ঐশ্বর্যের কথায় গা চলে উঠল উৎসার। দেখুন, একদম বিরক্ত করবেন না। আমি আপনার প্রাইভেট প্রপার্টি নই যে আমাকে জোর করে রাখবেন। ঐশ্বর্য উঠে দাঁড়ালো। হাত দুটো টেনে হাড় ভাঙা শব্দ করে। জিসানের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। জিসান, বাইরে যা। আর হ্যাঁ, ফ্রিজ থেকে কিছু বের করিস। জিসান দাঁতে দাঁত পিষে বলল, শেমলেস ম্যান। জিসান বের হতেই ঐশ্বর্য উৎসার কাছাকাছি এসে দাঁড়ালো। লিসেন, আই এম নট গুড পারসন, এটা বরাবরই মানি।
বাট আই ব্যাড বয়, যা চাই তাই পাই। ঐশ্বর্য থামলো, কিছুটা এগিয়ে গিয়ে উৎসার কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো, ইউনো, তোমাকে দেখে সামথিং ফিল পাই। এই ব্যাড বয় এখন তোমাকে চাইছে, আদারওয়াইজ ওয়াইফ বলে কথা। উৎসা মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্যের অদ্ভুত কথাগুলো কানে লাগলো। দেখুন, আমি মোটো দুর্বল নই, আর না আপনাকে ভয় পাই। ঐশ্বর্যের সামনে নিজেকে স্ট্রং দেখালো, ভেতরে ভেতরে ভয় কাজ করছে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল, সিল্কের চুলগুলো হাতের সাহায্যে ব্রাশ করে পেছনে ঠেলে দিল। উপস, জাস্ট ফিদা হয়ে গেছি। উৎসা ঈষৎ লজ্জা পেল, তবে তা রয়ে গেল অপ্রকাশিত। ইউনো, ইউ আর স্টুপিড রোজ। উৎসাহ এবার চরম পর্যায়ে খেপে গেল। আমি স্টুপিড নাকি আপনি স্টুপিড? আচ্ছা, আপনার লজ্জা করে না? হ্যাঁ, এত বছর পর ওয়াইফ দাবি করছেন, একটু লজ্জা নেই? ঐশ্বর্য আবারও গিয়ে সোফায় বসলো। ট্রাস্ট মি, আমার মধ্যে শেম বলতে কিছুই নেই। ওই যে জেসান বলে না, শেমলেস ম্যান। আমি বড্ড নির্লজ্জ। উচা ইচ্ছা করছে ফ্লাওয়ার বাস দিয়ে ঐশ্বর্যের মাথা ফাটিয়ে দিতে, কিন্তু না, সে এমন কিছু করবে না। উচার আগে গজগজ করতে করতে ভেতরে চলে গেল। ঘণ্টাখানেক সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কিচেনে গিয়ে দেখে মিস মুনা রান্না করে রেখেছেন। উচা খাবারগুলো ওভেনে গরম করতে দিয়ে দিল। এর মধ্যে নিজের জন্য 1 কাপ কফিও করবে ভাবে। যেই ভাবনা সে কাজ। কফি কাপ হাতে নিল উৎসা। কফি বানাবে বলে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, আমার জন্য 1 কাপ, অবশ্যই সুগার ফ্রি। উৎসার নাকের পাতা ফুলে ওঠে। সে কি ম্যাট? করবে না কফি। উৎসা গিয়ে কাউচের উপর বসলো, টিভি অন করে দেখতে লাগে। উৎসা হবে কাপে চুমুক দেয়। হঠাৎ ঐশ্বর্য এসে উৎসার হাত থেকে কফির কাপ ছো মেরে নিয়ে নিল। ঐশ্বর্যের কপালে ভাঁজ পড়ল। অতিরিক্ত চিনি তো, বললাম না সুগার ফ্রি। উৎসা রেগে গেল, এটা আমার জন্য ছিল। সো হোয়াট? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ঐশ্বর্য কাপ রেখে এগিয়ে এলো। ইটস সুইট হার্ট, এখনও কিছুই করলাম না, তার আগেই। ছি, ইটস হার্ট, দূরে থাকুন। উৎসা ঐশ্বর্যের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঐশ্বর্য ফিসলে হাসে। হঠাৎ দ্রুত গতিতে এগিয়ে এলো। উৎসা পিছুতে গিয়ে কাউচের উপর ঠাস করে পড়ে গেল। ঐশ্বর্য খানিকটা ঝুঁকে গেল। উফ রোজ, সামথিং সামথিং। উৎসা আবারও ধাক্কা দিল ঐশ্বর্যকে। টাচ করবেন না আপনি আমাকে। ঐশ্বর্যের হাসি মুখ গম্ভীর হয়ে গেল। কি একটা ভেবে উৎসার বাহু চেপে ধরে। টাচ টাচ টাচ। ঐশ্বর্য বাহু হাতে কপালে স্পর্শ করে। উৎসা তেতে উঠল। উফ, অসভ্যরিক চৌধুরী, সরুন। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা আর পারল না, দৌড়ে উপরে রুমে চলে গেল। সকাল সকাল জগিংয়ে বেরিয়েছে কেয়া। সেই কখন থেকে দৌড়াচ্ছে। একসময় হাঁপিয়ে গেল। পার্কের বেঞ্চে গিয়ে বসলো। এটা কি লাগবে? চিরচেনা কণ্ঠস্বর শুনে হেসে ফেলল কেয়া। হাত বাড়িয়ে জিসানের থেকে ওয়াটার বোতল নিয়ে নিল। কিরে ইডিয়েট, সকাল সকাল ওখানে কেন? জিসান কেয়ার পাশের জায়গাটা দখল করে নেয়। দেখ শেমলাস গার্ল, ঐশ্বর্যকে মোটেও সুবিধা লাগছে না। কেয়া পুরো পারে শেষ করে শুধ হয়। কেন, আজকে কি হয়েছে? কি হয়নি সেটা বল। রিক উৎসাকে ধরে বেঁধে নিয়ে এসেছে কাল। ইভেন আমাকে কি বলেছে জানিস? কি? সামথিং। কেয়া ফিক করে হেসে উঠল। ভালো তো, কিউট গার্ল তো ওর ওয়াইফ। শাট আপ ইয়ার, তুই আর রিক একদমই একই। কে দীর্ঘশ্বাস ফেলে অভিনয় করে বলল, আহারে, আজ কেউ নেই বলে আমার এই অবস্থা, সো স্যাড। দিদার উঠে দাঁড়ালো, সামনের দিকে হেঁটে যাচ্ছে। কেউ নিজের ব্যাগ নিয়ে ছুট লাগালো। আচ্ছা রিক কোথায়? কোথায় আবার, ওর বাড়িতে। এখনও ঘুমাচ্ছে হয়তো। কে সামনের দিকে যেতে একটা ক্যাফে নজরে এলো। জেসান চল, ব্রেকফাস্ট করব। নো মানি, প্লিজ। জেসান ফেসলে হাসে। কেন, তোর সেই ফেক বয়ফ্রেন্ডগুলো কোথায়? কেয়া দাঁতের দাঁত পিষে বলল। এবার কিন্তু পাঞ্চ মেরে দেবো। জেসান হু হু করে হেসে উঠল। তোর থেকে আমি বেশি স্ট্রং বুঝলি, সো আমি একটা পাঞ্চ দিলে তোকে খুঁজে পাওয়া যাবে না। জেসানের বলতে দেরি কেয়ার তার মুখে পাঞ্চ মারতে দেরি হলো না। জেসান কোকিয়ে উঠল, কেয়া স্টুপিড। কেয়া ছুট লাগালো। দাঁড়া বলছি কেয়া, স্টপ। নো ওয়ে। কেয়াকে ক্যাফেতে ঢোকে, ওয়েটারকে ডেকে নিজের জন্য আর জেসানের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতে বলে। জেসান ভেতরে এসে দেখলো কেয়া ফোন বের করে ক্যামেরায় সেলফি তুলছে। হাই ডুড, ইউ ইডিয়ট, আমার নাক ফেটে যেত। সো হোয়াট? কেয়ার কথা তেতে উঠল জিসান। এই মেয়ে এত কেয়ারলেস কেন? আচ্ছা, তুই রিককে ছেড়ে ব্রেকফাস্ট করবি? জিসানের কথায় পাতা দিল না কেয়া। দুজনে ব্রেকফাস্ট করলো। নাও টেল মি, রিক লাভস কিউট গার্ল, আম রাইট? জানি না, বাট ঐশ্বর্যের যা ব্যাড হ্যাবিট তা মিস বাংলাদেশে জানতে পারলে সব কিছু শেষ। কেয়া খিলখিলি হেসে উঠল। আমার জন্য একটা রিয়েল হ্যান্ডসাম ছেলে খুঁজি আর। জেসান বিষম খেলো। সত্যি? কেয়া জুসের গ্লাসে চুমুক দিয়ে বলে, হ্যাঁ। তুই বিয়ে করবি? ইয়েস, বিয়ে করে সংসার করব। জিসানের নাকে মুখে উঠে গেল। কাঁচতে কাঁচতে লাগলো সে। আরে কুল ডাউন। জিসান কেয়াকে মোটো বিশ্বাস করে না। দেখ কেয়া, তুই আর এক দুজনের সেম ক্যাটাগরি।
তোদের বিয়ে হবে কবে আর আমি আমার এংরিবার্ডকে বিয়ে করব কবে? উফ, আমার বংশ এখানেই শেষ। কেয়া ফের হেসে উঠল। জেসান একটা জিনিস ঠিক করে নিয়েছে, এ দুটোকে আটঘাট না বেঁধে সে তো আর বিয়ে করতে পারবে না। কেয়া বড্ড অবুঝ আর রিক বড্ড ঘাটতারা। দেখ, তোদের লাইফ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তোরা আমার বেস্ট ফ্রেন্ড, তোদের ছাড়া এক মুহূর্তের জন্য আমি কিছু ভাবতে পারি না। বাট তোরা তো পাত্তা দিলি না। কে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। জিসান এবারে মুখ তুলে তাকালো। জিসান সত্যি আবেগী। কেয়া জানে জিসান ওদের কতটা ভালোবাসে। কেয়ার সঙ্গে ঐশ্বর্যের আর জিসানের পরিচয় 7 বছরের, যেখানে ঐশ্বর্য আর জিসান ছোটবেলার বন্ধু। কেয়ার সাথে এখানে জার্মানি আসার পরে পরিচয়। জিসান, একটা কথা বলি? কেয়া কাতর স্বরে বলল। জিসান মাথা দুলিয়ে বলল, বল। কেয়া দুষ্টুমি করে আওড়ালো, আমরা তোকে একটু ভালোবাসি না ব্রো, তাই তো তোর বংশ নির্বংশ করতে ব্যস্ত হয়ে পড়েছি। কেয়া হেসে কুটি কুটি অবস্থা। জিসান রাগে কেয়ার চুল টেনে নেয়। ডেভিল কুইন। সকাল সকাল বাগানে হাঁটছে নিকি। রুদ্র বেরিয়ে এলো। নিকি, কোথায় তুই? রুদ্র কণ্ঠস্বর শুনে ভেতরে গেল নিকি। হ্যাঁ ভাইয়া বলো। এদিকে আয়, কিছু ফাইল দেখানোর আছে। নিকি গিয়ে সোফায় বসে। রুদ্র ল্যাপটপ হাতে এগিয়ে এলো। তাদের কোম্পানির দুজনে মিলেই সামলায়। রুদ্র আর নিকি না থাকলে এতদিন শহীদ সর্বশান্ত হয়ে যেত। এগুলো দেখ, কাল এদের সাথে আমাদের মিটিং আছে। নিকি ফাইলগুলো হাতে নিল। প্রায় 5 জন ওদের কোম্পানির নতুন ডিলার। এই ডিলগুলো খুব ইম্পর্টেন্ট ওদের জন্য। হ্যাঁ ভাই, আমি দেখে নিয়েছি। আমি তো কাজগুলো করে রেখেছি। ইভেন প্রেজেন্টেশন রেডি। ওকে। রুদ্র খানিকটা স্বস্তি পেল। ল্যাপটপ রেখে সোজা হয়ে বসে। আজ একবার পাটোয়ারি বাড়িতে যাব বুঝলি? নিকি ভ্রু কুচকে নেয়। কেন, কি হয়েছে? ফুপি বলেছে একটু জরুরি দরকার আছে, তাই যেতে হবে। নিকি কিচেনে গিয়ে দুজনের জন্য কফি নিয়ে এলো। আচ্ছা ভাই, একটা কথা বলি। হ্যাঁ বল। তুমি বিয়ে করছো না কেন? নিকির কথায় তম্বা খেয়ে গেল রুদ্র। হঠাৎ তুই আমার বিয়ে নিয়ে পড়লি কেন? নিকি দাঁত দেখিয়ে বলে। মনটা ভাবি ভাবি করছে। রুদ্র কপাল কিঞ্চিত কুচকে নেয়। তাই? হুম, ভালো হয়ে যা, না হলে বিয়ে দিয়ে দেবো। নিকি মুখ বাঁকিয়ে নেয়। মোটেও আমি এখন বিয়ে করব না। রুদ্র কফির কাপে চুমুক দিল। কেন? কারণ আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। রুদ্র চোখে হাসে। পাকলি একটা। রুদ্র, নিকি খেতে আয়। আফসানার ডাক শুনে দুজনে উঠে দাঁড়ালো। খেতে না গেলে আবার রেগে যাবেন। শহীদ কিছু কাজের জন্য শহরে বাইরে গিয়েছেন। নিকি আর রুদ্র ঠিক করেছে বিকেলের দিকে একবার পাটোয়ারি বাড়িতে ঘুরে আসবে। এখন উৎসাহ নেই, সাবিনা পাটোয়ারি একা আছে, ওদের দায়িত্ব তাদের। আফসানা ওদেরকে খাবার বেড়ে দিলেন। নিকি আর রুদ্র চুপচাপ খেয়ে নিল। আফসানা তেমন একটা কথা বললেন না, নিজের মতো খাওয়া শেষ করলেন।